আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা হাইড্রোকার্বনের প্রকারভেদ নিয়ে কথা বলবো। তো সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা যে জৈব যৌগের যে নামকরণ এর উপর যে আমি দুইটা ভিডিও আপলোড করেছি, আমি আশা করবো তোমরা এই দুটি ভিডিওকে দেখে ফেলেছো। তো দেখো, হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং কার্বন এবং হাইড্রোজেন মিলে যে সকল জৈব গঠিত হয় সেগুলোকেই হাইড্রোকার্বন বলা হয়। এটা আমি আগেও বলেছি। আর এই হাইড্রোকার্বনকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন নাম নাম শুনে তোমরা আসলে কিছুই বুঝতেছো না যে অ্যালিফ্যাটিক মানে কি আর অ্যারোমেটিক মানে কি। না বোঝারই কথা, কারণ এগুলো আমাদের ভাষার শব্দ নয়। তো সেক্ষেত্রে এই অ্যালিফ্যাটিক শব্দের অর্থ চর্বিজাত, মানে এটা চর্বি থেকে তৈরি হয়। চর্বি হচ্ছে যেমন গরুর চর্বি, চর্বি ছিল না যে সব আসলে গরুতে থাকে বা ছাগলে থাকে, মুরগিতে থাকে, ওই ধরনের চর্বি। আর অ্যারোমেটিক মানে সুগন্ধযুক্ত। আর তোমাদের বইতে এই অ্যারোমেটিক নিয়ে তেমন কোনো আলোচনা নেই, অল্প একটু আছে, আমি সেটুকু বলে দিব। এর বাইরে অ্যারোমেটিক নিয়ে তোমাদের আর জানা লাগবে না, যা জানা লাগবে সবই এই অ্যালিফ্যাটিক নিয়ে। তো আমরা অ্যালিফ্যাটিক নিয়ে এখন একটু ডিটেলসে কথা বলবো। দেখো, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন তোমরা অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিকের মধ্যে কোনোভাবেই প্যাচ লাগাবে না। নরমালি তোমাদের বইতে যা কিছু দেখবা সবই হচ্ছে অ্যালিফ্যাটিক, আর বাকি দুইটা উদাহরণ দেবো, সেই দুইটা উদাহরণ হচ্ছে অ্যারোমেটিক হবে। ওই দুইটা উদাহরণ বাদে বাকি যা আছে সবই অ্যালিফ্যাটিক। মানে তোমাদের অ্যালিফ্যাটিক অ্যারোমেটিকের মধ্যে কোনো প্যাচ নেই, সবই অ্যালিফ্যাটিক। অ্যারোমেটিক নেই বললেই চলে। দেখো, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ধরো তোমরা কিচ্ছু জানো না, এই তিনটা হচ্ছে মুক্ত শিকলের উদাহরণ, এই চারটা হচ্ছে বদ্ধ শিকলের উদাহরণ। তোমরা তো চেহারা দেখে বুঝতে পারতেছো যে বদ্ধ শিকলের মধ্যে একটা মানে দেখছো, মানে বদ্ধ ক্ষেত্র থাকবে, হয় এরকম থাক অথবা এরকম থাক অথবা এরকম থাক, এরকম হয় না আসলে, অথবা এরকম থাক, মানে এই ধরনের বদ্ধ একটা অবস্থা থাকবে, তাই না? আর মুক্ত শিকলের মধ্যে এরকম সোজা কিছু একটা থাকবে, সোজা কিছু একটা থাকবে। তো তোমরা মুক্ত আর বদ্ধের মধ্যে একটা যে পার্থক্য সেটা তোমরা জাস্ট তাকিয়ে বুঝতে পারবা। আর বাকি যে পার্থক্য আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এটা কি? এটা দেখো, এখানে কিন্তু একক বন্ধন আছে, মানে তোমরা একক বন্ধন থেকে বুঝতে পারতেছো এটা একটা অ্যালকেন। আর এখানে দেখো 1 2 3 4, এখানে চারটা কার্বন আছে, তাহলে এর নাম প্রোপেন। প্রোপেনের নাম কেন? কারণ এখানে চারটা কার্বন আছে, এইজন্য প্রোপ, আর যেহেতু অ্যালকেন সেহেতু এন, তো প্রোপেন। তো দেখো, প্রোপেনের প্রোপেনের যে কার্বনগুলো রয়েছে, এই যে চারটা কার্বন রয়েছে না, দেখো চারটা, 1 2 3 4। দেখো শিকল মানে কি বোঝো না? শিকল দেখো না, এই যে এই ধরনের শিকল, তোমরা তো শিকল দেখেছো। শিকল হচ্ছে যেটা দিয়ে আসলে অনেকে শিকল দিয়ে বাইধে রাখে না, এটা হচ্ছে শিকল। তো শিকল যেরকম দেখো, একটা শিকলে এরকম রিং থাকে, এই রিং একটা আরেকটার সাথে এই ভিতর দিয়ে লাগানো থাকে, এরকম বড় একটা জিনিস তৈরি করে। ঠিক একইভাবে দেখো, কার্বনও একটা আরেকটার সাথে মানে আবদ্ধ থেকে বা বন্ধন গঠন করে একটা বড় একটা এই ধরনের স্ট্রাকচার তৈরি করতেছে। সেক্ষেত্রে এই কার্বন যে একটা আরেকটার সাথে বন্ধন গঠন করে অনেক বড় একটা যৌগের সৃষ্টি করে, এটাকেই কার্বন, এটাকেই শিকল বলে। সেক্ষেত্রে এই শিকলকে কার্বন শিকল বলে। এই যে এটা তো শিকল হয়েছে যে রিং রিং, এই এক একটা রিংকে একটা কার্বন মনে করো, এরকম কার্বন একটা আরেকটার সাথে বন্ধন গঠন করে করে কার্বন শিকল গঠন করে। তো সেক্ষেত্রে মুক্ত শিকল মানে এই শিকলগুলোর, দেখো এই কার্বন, এই যৌগটার কথা কল্পনা করো, দেখো প্রথম কার্বন আর শেষ কার্বন, এই দুটার মধ্যে কোনো সম্পর্ক আছে? নেই। প্রথম কার্বন আর শেষ কার্বন যদি মুক্ত থাকে বা এরা যদি আলাদা থাকে, প্রথম কার্বন, ধরো এটা প্রথম কার্বন শেষ কার্বন, এই প্রথম কার্বন আর শেষ কার্বনের মধ্যে কোনো সম্পর্ক নেই, এমন যদি হয় সেটা হচ্ছে মুক্ত শিকল। আর বদ্ধ শিকলের ক্ষেত্রে দেখো, তুমি ধরে নাও এটা প্রথম কার্বন, তাহলে দেখো এই কার্বনের সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক। তো দেখো 1 2 3 4, আর এই নাম্বারিং এর কোনো প্রয়োজন নেই। এটা ধরো প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা হচ্ছে শেষ। তো দেখো, প্রথমের সাথে শেষ কার্বনের একটা সম্পর্ক আছে না? যদি এমন হয় যে প্রথম কার্বন থেকে সাথে শেষ কার্বনের একটা সম্পর্ক আছে বা বন্ধন আছে, সেটা হবে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো শিক্ষার্থীরা, এই মুক্ত আর বদ্ধ চেনার জন্য তেমন কিছুই লাগে না, চেহারা দেখে বোঝা যায়। দেখো এটা বদ্ধ, মানে একটা বদ্ধ ক্ষেত্র তৈরি করছে না, তো এটা একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো
শিকল হাইড্রোকার্বনের নামকরণ তো সবাই জানো, এটার নাম কি হবে বলো তো? দেখো এখানে দ্বিবন্ধন আছে না, তো এর নাম কি হবে 1 2 3 4 4 কার্বন, তাহলে প্রো পিন অ্যালকিন, এই জন্য ইন। আর দেখো এখানে ত্রিবন্ধন আছে না, তো এর নাম কি হবে প্রো 1 2 3 4। সেক্ষেত্রে এখানে একটা ভুল হয়েছে, 1 2 3 4 4 কার্বন হলে বিউট। সরি শিক্ষার্থীরা, সরি আমি ভুল করেছি। দেখো এটা হবে বিউটেন, বিউটাইন। আমি খুবই দুঃখিত, আমি আসলে 4 কার্বনকে প্রোপ ধরে ফেলেছিলাম, 1 2 3 4। হ্যাঁ, তো বিউটেন, বিউটিন, বিউটাইন। তো এই তিনটা নামকরণ হলো। এখন দেখো, এখন আসে এই মুক্ত শিকলকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্পৃক্ত, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত আর হচ্ছে অসম্পৃক্ত। এখন সম্পৃক্ত মুক্ত শিকল কি, অসম্পৃক্ত মুক্ত শিকল কি? শিক্ষার্থীরা যদি সবগুলো একক বন্ধন থাকে, দেখো এই যে এই যৌগটার ক্ষেত্রে সবগুলো একক বন্ধন না, তো এটা সম্পৃক্ত। আর যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাহলে সেটা অসম্পৃক্ত। একইভাবে দেখো এখানে দ্বিবন্ধন আছে না, তো এটা অসম্পৃক্ত। এই বদ্ধ শিকলকে দুই ভাগে ভাগ করা, একটা সম্পৃক্ত একটা সম্পৃক্ত। যদি দ্বিবন্ধন দেখো সেটা অসম্পৃক্ত, যদি আবার ত্রিবন্ধন দেখো সেটা অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত হচ্ছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, আর সম্পৃক্ত হচ্ছে শুধুমাত্র একক বন্ধন। ক্লিয়ার? সম্পৃক্ত কি শুধুমাত্র একক বন্ধন। তো সম্পৃক্ত অসম্পৃক্ত জাস্ট তোমরা বন্ধন দেখেই বুঝে ফেলবা। এরপর হচ্ছে এখন বদ্ধ শিকল হাইড্রোকার্বন তো দেখলে, এখন বদ্ধ শিকলের হাইড্রোকার্বনের নামকরণের জন্য একটা আলাদা পদ্ধতি আছে। দেখো এই 4 কার্বন বিশিষ্ট এটার নাম কি ছিল, বিউটেন। দেখো এখানে কিন্তু 4টে কার্বন রয়েছে, এখানেও 4টে কার্বন রয়েছে না, এজন্য এটাও এর নামও বিউটেন, এর নামও বিউটেন। কিন্তু যেটা আসলে এটা যেহেতু বদ্ধ শিকল, এজন্য এর নাম আগে দিতে হবে সাইক্লো। সেক্ষেত্রে সাইক্লোবিউটেন এর নাম কি? ধরো 3 কার্বন বিশিষ্ট, এটা 3 কার্বন না, 1 2 3, তাহলে এর নাম হতো প্রোপিন। যদি এটা এভাবে থাকতো সি সি সি, যদি এইভাবে থাকতো তো এর নাম প্রোপিন হতো না, যেহেতু এটা সাইক্লিক। দেখো এই বদ্ধ শিকল না, এই জিনিসটাকে সাইক্লিক বলা হয়। ক্লিয়ার? তো এর নাম হবে সাইক্লো, তো এর নাম সাইক্লোপ্রোপিন। এরপর দেখো এটা এটা যদি এটা তো এই যৌগ তো সেম, এটা সেম বলতে জাস্ট এটা আছে মুক্ত শিকল, এটা হচ্ছে বদ্ধ শিকল। তো এর নাম আগে ছিল বিউটিন, তো যেহেতু এটা সাইক্লিক ভাবে আছে তো এর নাম সাইক্লোবিউটেন, সরি সাইক্লোবিউটিন। ক্লিয়ার? এর নাম কি হবে? এর নাম ছিল প্রোপেন, তো এর নাম হবে সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো যে এটা যদি সাইক্লিক বা শিকল, এই বদ্ধ শিকল আকারে যদি না থাকতো তাহলে এর নাম নরমালি হতো প্রোপিন। যেহেতু এটা সাইক্লিক বা বদ্ধ আকারে আছে এই জন্য এর নাম সাইক্লোপ্রোপিন প্রোপিন। যেহেতু এটা সাইক্লিক আকারে আছে এই জন্য এর নাম সাইক্লোবিউটেন। ক্লিয়ার? এই বদ্ধ শিকলের ক্ষেত্রে তোমরা জাস্ট একটা সাইক্লো লাগাই দিবা, তাইলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে সাইক্লোবিউটেন। মানে তুমি জাস্ট নামকরণের ক্ষেত্রে একটা সাইক্লো লাগাই দিবা, তাইলেই হয়ে যাবে। তো এরপর দেখো, এরপর আসে হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো সেক্ষেত্রে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এরা হচ্ছে সবাই অসম্পৃক্ত। ক্লিয়ার? এখন তোমাদের বইতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক শব্দের অর্থ সুগন্ধযুক্ত, এই অ্যারোমেটিক, এই অ্যারোমেটিক শব্দটি অর্থ সুগন্ধযুক্ত। দেখ তোমাদের বইতে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মাত্র 2টা এক্সাম্পল দেওয়া আছে, আমি 2টা এক্সাম্পলকে লিখে দিচ্ছি।
এই দুটো এক্সাম্পল পড়লেই হয়ে যাবে, বাকি আর কিছু লাগবে না। তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো। দেখো, একটার নাম হচ্ছে বেনজিন, আরেকটার নাম হচ্ছে ন্যাপথালিন। দেখো, বেনজিনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিভাবে মনে রাখবা? দেখো, এরকম একটা এরকম একটা স্ট্রাকচার রাখবা। দেখো, এইখানে যদি একটা দ্বিবন্ধন দাও, এরপরে এখানে একটা দ্বিবন্ধন দিবা, মানে একবার ফাঁকা রেখে একটা দ্বিবন্ধন দিবা, এখানে একটা দ্বিবন্ধন দিবা, এটা বেনজিন হয়ে গেল। ক্লিয়ার? আর ন্যাপথালিনের ক্ষেত্রে এটার স্ট্রাকচার হবে এরকম দিবা। ঠিক আছে, এখানে একটা দ্বিবন্ধন দিলা, না এখানে না। দেখো, প্রথমে এখানে একটা দ্বিবন্ধন দিবা, এখানে একটা দিবা, এখানে একটা দিবা। ঠিক আছে, দেখো এখানে এক ঘর ফাঁকা রেখে এখানে একটা দিবা, যে এখানে একটা দিবা, এখানে না, এখানে একটা দিবা, এখানে একটা দিবা। ক্লিয়ার? এখন এটার মানে কি? দেখো, এই যে যে সকল জায়গা, এই যে দেখছো, এই যে একটা জায়গা, এই যে একটা জায়গা, এই যে একটা জায়গা, এর প্রত্যেকের কাছে এখানে একটা কার্বন আছে। অ্যাকচুয়ালি এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। দেখো, এই দুটো কার্বনের কথা কি কল্পনা করো। এই কার্বনটা কয়টা হাত? একটা কার্বনের কয়টা হাত থেকে? 4টা হাত থাকে। তো এ দেখো, এর এক হাত, দুই হাত, তিন হাত চলে গেছে। তো আর কয়টা হাত ফাঁকা থাকে? একটা হাত ফাঁকা থাকে। তো এখানে একটা এক্স হবে। এই কার্বনটার কয়টা হাত? 1 2 3, তিনটা হাত। তো একটা হাত ফাঁকা আছে, একটা এক্স। তো সব জায়গায় একটা করে এক্স হবে। বুঝতে পারছো এটা আসলে কিভাবে হইছে? তোমরা প্রথমে এরকম একটা স্ট্রাকচার রাখো। দেখো, আমি এইখান দিয়ে দ্বিবন্ধন দিছি না, তোমরা এখান দিয়ে দ্বিবন্ধন দিলে হবে। এখানে দিলে তারপর এখানে দিতে হবে, তারপর এখানে দিতে হবে, মানে এক ঘর ফাঁকা রেখে রেখে দিতে হবে। এটাও হবে, এটাও হবে। তো কার্বনের বেনজিনের সংকেত কি হচ্ছে? C6H6। আর এটা সংকেত হচ্ছে C10H8 না? দাঁড়াও, হ্যাঁ, C10H8। এটার ক্ষেত্রে তোমরা যদি কার্বন দিতে চাও, দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে 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 গুণে নিবা। দেখো, এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? 1 2 3, একটা হাত। এই কার্বনের 1 2 3, একটা হাত। এই কার্বনের 1 2 3, একটা হাত। এই কার্বনের একটা হাত, এটারও একটা, এর 1 2 1 2 3 4, এর কোনো হাত ফাঁকা নাই, এর একটা হাত, এর একটা হাত, এর একটা হাত। তো সেক্ষেত্রে 1 2 3, ও সেক্ষেত্রে এর কোনো হাত ফাঁকা নেই। দেখো, 1 2 3 4, এই কার্বন এর সাথে বন্ধন গঠন করছে, এর সাথে বন্ধন করছে, আবার এর সাথে দ্বিবন্ধন গঠন করছে। তো এর কোনো হাত ফাঁকা নেই, এর কোনো হাত ফাঁকা নেই। আমি ভুল বলছিলাম। দেখো, তাহলে মোট হাইড্রোজেন গুলো 1 2 3 4 5 6 7 8, মোট 8টা না? তাহলে C10H8। ক্লিয়ার? তো বেনজিন গেল, ন্যাপথালিন গেল। এরপর আর তোমাদের এমসিকিউ এর জন্য আর অল্প কিছু জিনিস জানা লাগবে, ধরো আমি এটা বলে দিচ্ছি কি কি লাগবে, এর বাইরে আর কিছু লাগবে না। এটা হচ্ছে একান্ত দ্বিবন্ধন থাকে। এই অ্যারোমেটিক যৌগগুলোর ক্ষেত্রে একান্ত দ্বিবন্ধন থাকে। এটা এমসিকিউতে আসতে পারে যে এই একান্ত দ্বিবন্ধন কার থাকে? এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের। এই একান্ত দ্বিবন্ধন কি? একান্ত দ্বিবন্ধন হচ্ছে, দেখো এখানে একটা দ্বিবন্ধন, এক ঘর পর আবার দ্বিবন্ধন, এখানে এখানে একটা দ্বিবন্ধন, এক ঘর পর আবার দ্বিবন্ধন, এটা হচ্ছে একান্ত দ্বিবন্ধন। ক্লিয়ার? শিক্ষার্থীরা, এতটুকু জানলেই তোমাদের আসলে এই এই অ্যারোমেটিক যৌগ হয়ে যাবে। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আরো ওয়েট ওয়েট আর হচ্ছে অ্যারোমেটিক যৌগগুলো 5 6 5 6 কিংবা 7 সদস্যের। দেখো, 5 6 কিংবা 7 সদস্যের সমতুল্য যৌগ। ঠিক আছে, সদস্যের সমতুল্য যৌগ, এটা তোমাদের বইতে হুবহু লেখা আছে। তো তোমরা এমসিকিউ এর জন্য